চোখ বন্ধ করলেই যদি সব শব্দ ধীরে ধীরে নরম হয়ে যায় আর কানে ভেসে আসে পাখির ডাক, পাতার ফাঁকে লুকিয়ে থাকা হাওয়া, তাহলে বুঝে নেবেন আপনি চলে এসেছেন এক আলাদা জগতে, যেখানে সকাল শুরু হয় কমলালেবুর বাগানে আর সন্ধ্যা নামে পাহাড়ে ছুঁয়ে যাওয়া নরম কুয়াশায়। আর এখানে রাস্তাগুলো গল্প বলে, অচেনা মুখগুলো অচিরেই আপন হয়ে যায়, আর প্রতিটা নিঃশ্বাসে থাকে এক রাস শান্তি। হ্যাঁ, এটা একটা ছোট্ট পাহাড়ি গ্রাম, নাম শিটং। ভ্রমণ পিপাসু বাঙালির কাছে আজ শিটং বড় পরিচিত। চলুন সেই পরিচিত শিটংকে আজ আমি আপনাদের কাছে একদম নতুন রূপে তুলে ধরব। ওয়েলকাম টু ভবঘুরে মন। আমি দার্জিলিং থেকে মংপু হয়ে শিটং এসেছিলাম। দার্জিলিং থেকে শিটং পর্যন্ত শেয়ারিংয়ে আসা যায়, তবে দুবার ব্রেক জার্নি করতে হয় আর দিনের নির্দিষ্ট সময়ে গাড়ি পাওয়া যায়। তবে নিজেদের সুবিধার্থে পার্সোনাল গাড়ি বুক করে আসলে ভালো হয়। ভাড়া সিজনের ওপর ভিত্তি করে ওঠানামা করে। এই হলো রডোডেন্ড্রন পার্ক, যেটা শিটং যাওয়ার পথে আপনাদের পড়বে। এখানে অনেক ধরনের মেডিসিনাল প্ল্যান্ট রয়েছে, আর এখানে ঢুকতে 20 টাকা করে টিকিট লাগে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা সহ ভ্যালি ভিউ, একটা 360 ভিউ পাওয়া যায়। আপনারা চাইলে শিটং বেড়াতে আসলে এটা দেখে নিতে পারেন, কিন্তু খুব জরুরি বলে আমার মনে হয় না। সকালবেলার ব্রেকফাস্টের জন্য পাহাড়ি স্পেশাল ম্যাগি খেয়ে নিচ্ছি দিদির হাতে। ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখুন। শিটংকে আপনারা এতদিন একভাবে দেখে এসেছেন, আজ আমার এই ভিডিওতে পুরো অন্য রকমের এক শিটং দেখতে পাবেন। শিটংয়ে পৌঁছে গিয়ে আমাদের গাড়ি যত উপরের দিকে উঠল, তত প্রকৃতি আরো সুন্দর হয়ে উঠল। আর তেমনই এক সুন্দর দৃশ্য ছিল এই চেরি ব্লসমের গাছটি। আমি যত এগোচ্ছিলাম, শিটং তার সৌন্দর্যের ডালি নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। শিটংয়ে আমি ছিলাম আপার শিটং তুরুকে। এনজিপি থেকে এখানে আসতে সময় লাগে 2 থেকে 2.5 ঘন্টা মতো, আর দার্জিলিং থেকে 3.25 ঘন্টা মতো। তুরুকে আজকে আমার আস্তানার নাম ঘর এ হোম। আমাদের হোমস্টের বাইরে এটা, এই রাস্তা দিয়ে আমরা উঠে এসেছিলাম। ওই দিক থেকে পুরো গাড়ি আসে, এখান দিয়ে উঠে এসেছি। গাড়ি একদম হোমস্টের সামনে পর্যন্ত আসে। আর এই যে হোমস্টের এখানে গাড়ি নামিয়ে দেবার এই একটা মনেস্ট্রি রয়েছে, আর এই মনেস্ট্রির পাশেই আলাদা বাড়ি। আর এইটা হচ্ছে আমাদের হোমস্টে। এন্ট্রান্স দিয়ে ঢুকলেই দেখুন ওই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা আমাদের রুমের ব্যালকনি থেকেও খুব ভালোভাবে দেখা যায়। এবার আমরা যাই, রুমগুলোকে দেখাই। এই হোমস্টেটির মালকিন যে আছেন তিনি হলেন সৃজনাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা ওনার সাথে বুকিং করে এই হোমস্টেতে চলে আসতে পারেন। এটাই হলো এই তুরুকের হোমস্টের আমার রুম। এই রুমটার সবকিছু পুরো বাঁশের। ঢুকতেই প্রথমে নজরে পড়বে এখানে একটা টেবিল আর 2টো চেয়ার রয়েছে, যে চেয়ার দুটো পুরো বাঁশের, চারপাশটা পুরো বাঁশের, সুন্দর ডেকোরেট করা। ঘরটা যথেষ্ট বড়, সুন্দর রয়েছে। আর যে বেডটা রয়েছে, বিশেষত বেডটাও বাঁশ দিয়ে তৈরি, সুন্দর, পুরো অ্যাস্থেটিক ভাইবস। ডাস্টবিনটাও বাঁশের তৈরি। আর এই বেডের পাশে এখানে রয়েছে মিরর, আর এদিকেই রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমেও সব কিছু একদম মডার্নই রয়েছে। ওখানে রয়েছে গ্রিজার, এখানে কোমোড রয়েছে, অল ওকে। আর বেরিয়ে এই জানলাটা খুললেই পুরো ভ্যালি ভিউ আসবে। আর এখান থেকে বেরিয়ে গেলে, এখানকার বিশেষত্ব হচ্ছে ঘরে জুতো পরে ঢোকা যায় না। এটা বেশ ভালো, ঘরটা পরিষ্কার থাকবে। আর বাইরে আসলেই এই যে এইখান দিয়ে পরিষ্কার দিনে ওই পেছনটাতেই যে মেঘটা রয়েছে, ওই দিকটাতেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা। চলুন এবার আমাদের হোমস্টের একটা আকর্ষণীয় জায়গা দেখাই।
এটা হচ্ছে মেডিটেশন ঘর, যেটা ভীষণই শান্ত সুন্দর করে সাজানো। আমার মনে হয় আপনি কোনো হোমস্টেতে এমন পাবেন না যেখানে মেডিটেশন করার জন্য আলাদা স্থান থাকে। আর সামনেই রয়েছে কাঞ্চনজঙ্ঘা, আর কাঞ্চনজঙ্ঘাকে আরো ভালো করে দেখার জন্য রয়েছে টেলিস্কোপ। এটা হচ্ছে পুজো করার ঘর। সৃজনাদির এই হোমস্টেতে ঘর এ হোম, এখানে অনেকগুলোই কটেজ রয়েছে। আমরা ওই দিকের কটেজটায় ছিলাম, আর এখানে রাস্তার উপরে প্রথমেই আরেকটা কটেজ রয়েছে যেখানে টোটাল 2টো রুম রয়েছে। আমি রুমগুলো খানিকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটাতে চেক আউট হয়েছে, এখনো পর্যন্ত রেডি হয়নি। এই রুমটা রেডি আছে, আমি এটাই আপাতত দেখিয়ে দিচ্ছি। এই হলো রুম, একটা সিঙ্গেল বেড রয়েছে, একটা ডাবল বেড। এখানে 3জন মানুষ একটা বাচ্চা নিয়ে ভালো মতো থাকতে পারে, আর ওখানে বেডের পাশেই ওয়াশরুমও আছে। আর এই হলো ওভারঅল ডেকোরেশন। এর পাশেও সেম আরেকটা এরকম রুম রয়েছে, এটা রেডি হচ্ছে, এখনো রেডি হয়নি। আর এই হলো এর ব্যালকনিটা, আর ওই যে ওখান থেকে পুরো রুমের সামনে থেকে প্রত্যেকটা রুম থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। এনাদের যে ডাইনিং প্লেসটা রয়েছে সেটাও পুরো ব্যাম্বো দিয়েই তৈরি, সব কিছু বাঁশের। এই যে বসার চেয়ারগুলো সেগুলোও বাঁশের, আর দারুণ করে ডেকোরেট করা এখানে। আর একটা ইউনিক জিনিস এখানে আমি দেখতে পেলাম ওনাদের ডাইনিংয়ে, ফ্লাওয়ার ভাস, তার মধ্যে সুন্দর করে এখানে পাহাড়ি পাতা দিয়ে আর গাঁদা ফুল দিয়ে ওয়েলকাম করার জন্য রেখেছে, কি দারুণ। হাইজিন মেনটেন করার জন্য এখানে যে থালাগুলোতে খাওয়া হয় সেটা এরকম ঝুড়ি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে করে মশা মাছি না পড়ে। আজকে আমরা একটু সাইট সিন করে এখানে এসেছি, তো ঢুকতে একটু বিকেলই হয়ে গেছে। তো আজকে লাঞ্চ আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে ভাত, আর রয়েছে ডাল, আর রয়েছে রাই শাক যেটা একটা লোকাল শাক, আর রয়েছে ফুলকপি আলুর তরকারি, স্যালাড, চাটনি, পাঁপড় আর আলু ভাজা। ননভেজ ডিম দেওয়া হয়, কিন্তু আজ আমাদের ভেজ আছে বলে আমরা ডিমটা খাচ্ছি না। আমার সাথে রয়েছে দেবাশিস দা, এই সৃজনাদির যে হোমস্টেটা রয়েছে সেখানে দেখাশোনা করেন দেবাশিস দা। তো দেবাশিস দা আমাকে একটু গ্রামটা ঘুরিয়ে দেখাবেন, তা আমার সাথে যাচ্ছেন, আমরা যাই গিয়ে ঘুরে দেখি। আর এখানে এগুলো কি মূলো চাষ হয়েছে? না না রাই শাক। রাই শাক? হ্যাঁ রাই শাক হয়েছে। আমরা যে দুপুরবেলায় খাবারে খাওয়ার সময় যে খেয়েছিলাম রাই শাক, হ্যাঁ। এগুলোই হচ্ছে সেই রাই শাক হ্যাঁ। যেগুলো এখানে চাষ করা হচ্ছে। হ্যাঁ, অর্গানিক। ওই যে দেখা যাচ্ছে ওই ব্যাম্বু দিয়ে করা, ওটাই ওই কটেজটাই হচ্ছে আমাদের হোমস্টে। এটাকে বানমারা বলে চলতি কথাতে। এটা যে মানে কেটে যায়, যদি ডিপ কাট হয় তখন ওটা এটা রস লাগালে ওটা ঠিকঠাক তাড়াতাড়ি ইয়ে হয়ে যায়, ভালো হয়ে যায়। আর এরকম যদি ঠান্ডা লাগে, ফিভার হয়, তো এটাও চিবিয়ে খেলে মোটামুটি ঠিক হয়ে যায় এটা। আর এটাকে বলে হলহলা বলে এখানে লোকাল ভাষাতে। এটা হচ্ছে যে পাইলসের ওষুধ। এখানে অনেক দেখছি মেডিসিন গাছ রয়েছে এরকম। এটা হচ্ছে হাই প্রেসারের ওষুধ। এইটা এটাকে তিতা, ছোটবেলাতেও দেখেছি। এটা তিতাপাতি বলে। এটাকে যদি কারো হাই প্রেসার থাকে কাজ হয়। আর নাক দিয়ে যদি রক্ত পড়ে, এটাকে এরকম হালকা ইয়ে করে নাকের মধ্যে দিয়ে রাখলে রক্ত বন্ধ হয়ে যায়। এই হলো মহলদিরাম টি গার্ডেন। আর এর অপোজিট দিকে যে জায়গাটা রয়েছে এটা ফগই রয়েছে বলে অতটা বোঝা যাচ্ছে না। ফগ না থাকলে এখান দিয়ে পুরো শিলিগুড়ি শহরটাকে দেখা যায়। একটু ধৈর্য ধরে আমার করা ভিডিওটা পুরোটা দেখুন, আর প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি কথা দিচ্ছি ভিডিওটা যখন শেষ হবে আপনি নিরাশ হবেন না। মহলদিরাম টি গার্ডেনের পাশেই কিছুটা হেঁটে আসলে এই হচ্ছে সানসেট পয়েন্ট। এখান থেকে খুব সুন্দর সূর্যাস্ত দেখা যায়। হালকা সন্ধ্যের হাওয়া, আর পেছনে সূর্য ডুবে গেছে, সামনে চা বাগান, যেন মনে হচ্ছে পুরো এরিয়াটাই একটা ক্যানভাস, আর ভগবান 2 হাত দিয়ে তাকে এঁকেছে। আচ্ছা দাদা, এখানে তো চারিদিকে তো চা গাছ রয়েছে, অনেক বাগানও রয়েছে দেখলাম আসার সময় বন টাইপ। হ্যাঁ জঙ্গল। তো এখানে বন্য জীবজন্তু দেখতে পাওয়া যায়? হ্যাঁ, এখানে জঙ্গলে মোটামুটি লেপার্ড আছে, হ্যাঁ। ব্ল্যাক প্যান্থার আছে, আচ্ছা। বার্কিং ডেয়ার আছে। বাবা।
ওয়াইল্ড র্যাবিট আছে, আচ্ছা, তারপরে হোয়াইট বোর আছে। দেখা যায় মাঝে মাঝে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখা যায়। আচ্ছা, মোটামুটি লোকালে আসে না, মোটামুটি জঙ্গলে যারা ভিজিট করে টুকটাক হরিণ হচ্ছে যে বার্কিং ডিয়ার হচ্ছে যে হ্যাঁ। আপনার কাছাকাছি চলে আসে প্রায়। আচ্ছা আচ্ছা, এই চা বাগানগুলোতেও দেখা যায় না? চা বাগান গুলো তো হরিণ মাঝে মাঝেই দেখা যায় বিকেলের দিকে, আর্লি মর্নিং এ। আচ্ছা, আর ওই যে ভালু আছে, হুম, ভালু হচ্ছে জঙ্গলে বেশি থাকে, লোকালে খুব কমই আসে আর কি। হ্যাঁ। জঙ্গলে যদি যায় তখন কারোর যদি মানে দুর্ভাগ্য তখন দেখতে পেয়ে যাবে। দেখতে পাওয়া যায়। আর এখন এখানকার টেম্পারেচার কেমন থাকছে? টেম্পারেচার তো এখন মোটামুটি আপনার দিনের বেলাটাই ওই 16-17 থাকছে। হ্যাঁ। আর বিকেলের দিকে এখন মোটামুটি ওটা 7 7-7-এর দিকে। হ্যাঁ। আর রাত 12টার পর 11, 1টা, 1:30 ওই সময় 3 নেমে যাচ্ছে। বাপরে, খুব ঠান্ডা তো তাহলে। হ্যাঁ, বেশ ঠান্ডা। এটা তো একদম টপে রয়েছে না, এই জন্য। শিলং এর সবথেকে টপ ওটা। চা বাগানের ওপরে এই কমলা আলো আর এই পাহাড়ি হাওয়ার স্পর্শ, গোধূলি বেলা যেন প্রকৃতির লেখা একটা কবিতা। সন্ধ্যাবেলায় হোমস্টেতে ফিরলাম, আর ফিরেই গরম গরম চা চলে এলো আমাদের কাছে। এখন সন্ধ্যাবেলা স্ন্যাক্স চলে এসেছে, আছে ভেজ পকোড়া আর রয়েছে চা। আজ রাতে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, কারণ কাল খুব ভোরে উঠে সানরাইজ দেখতে যাব। শিটংয়ে আজ প্রথম দিন রাতের ডিনারে রয়েছে রুটি, ভেন্ডি ভাজা আর চিলি পনির। আজ যেহেতু আমাদের নিরামিষ রয়েছে তাই পনিরের আইটেম দিয়েছে, তাহলে চিকেন দেয়। আমরা সকাল হয়েছে, এখন সানরাইজ দেখতে যাচ্ছি, তো জঙ্গলের পথ ধরে যেতে হবে, তাই দেবাশিসদা একদম রেডি, সাথে লাঠি, যদি কোনো রকম কিছু বন্যজন্তু দেখি যাতে করে আমরা নিজেদের প্রোটেক্ট করতে পারি। ওইদিকে থেকে শুনেছিলাম চিতার আওয়াজ। তাই? তখন কটা বাজে? তখন প্রায় সকাল 9টা। হাঁটতে এসে? হ্যাঁ, ওই গেস্টের সাথে আমি যাচ্ছিলাম। ও বাবা, তাহলে তো ঘুরে বেড়ায় এসব দিকে। হ্যাঁ, মাঝে মাঝে ঘুরে, কিন্তু আমিও ঘুরে বেড়াই ভিতরে জঙ্গলে, আমি কখনো পাইনি আর কি। আচ্ছা আচ্ছা। হরিণ দেখা পাই, হ্যাঁ। চিতা দেখা পাইনি, ও তো আওয়াজই শুনেছিলাম একদিন। হ্যাঁ। মেপেল। আমরা হোমস্টে থেকে বেরিয়ে একদম এই তুরুকের সব থেকে উঁচু পয়েন্টে এসেছি, অনেকটা ট্রেক করে জঙ্গলের মধ্যে দিয়ে সানরাইজ দেখবো জন্য। খুব খাড়াই রাস্তা ছিল, আঁকা বাঁকা, এই ঠান্ডাতেও আমি ঘেমে গেছি একেবারে। এখন যাই, অবশেষে সানরাইজ দেখবো জন্য এত কষ্ট করা। কালের নিয়মে সূর্য তো প্রতিদিনই ওঠে, কিন্তু পাহাড়ে এসে সূর্যোদয় দেখা, সেটা যেন একটা আলাদাই অনুভূতি। অবশেষে মেঘ ভেদ করে সূর্য উঠছে, একটা সূর্যোদয় যেন হাজারটা অনুভূতি। আপনাকে স্বাগত জানাতে চলেছি শিটংয়ের সব থেকে উঁচু যে জায়গা রয়েছে তুরুকের মহলদিরাম টি গার্ডেন থেকে। আর এই সুন্দর সানরাইজটা দেখবার জন্যই এতটা পথ ট্রেক করে এসেছিলাম। এতটা পথ ট্রেক করে এসে যখন রবিদার দেখা পেলাম এরকম চারিদিকে পাহাড়ের মাঝে, তখন সেই ছেলেবেলায় ফিরে গেলাম, যখন আমার রং তুলি আঁকতো, চারিদিকে পাহাড়, মাঝখান থেকে আমাদের ভানু দেবতা উঠছে। তো এই মুহূর্ত দেখা আমার সার্থক। আপনারা হয়তো অনেকে দার্জিলিং এ গেলে টাইগার হিল থেকে সূর্যোদয় দেখেছেন, কিন্তু সেখানে কখনো দেখা পাওয়া যায়, কখনো পাওয়া যায় না। তো যখন ওখানে যদি কেউ না দেখতে পান, শিটং এর দিকে আসলে এই টপ যে জায়গাটা রয়েছে শিটং এর মহলদিরাম টি গার্ডেনের সানরাইজ পয়েন্ট, এখানে এসে আপনারা দেখতে পারেন। আর যদি আপনারা তুরুকে এই হোমস্টেতে থাকেন যেখানে আমি রয়েছি, এখানে থাকলে তো 10 মিনিটের ট্রেক করে একটু খাড়াই পথ, কিন্তু আসলে আপনি যা দেখবেন সারা জীবন মনে থাকবে। অবশেষে সুপ্রভাত।
প্রকৃতিপ্রেমী মানুষ আমি। প্রকৃতির কোল ঘেঁষে বসলে আর উঠতে মনই চায় না। অনেকক্ষণ বসেছিলাম। শিটং অনেকেই শুধুমাত্র কমলালেবু দেখতে আসে, কিন্তু শিটংয়ে কি শুধুই কমলালেবু? আছে এত অপূর্ব সুন্দর সব জায়গা যেগুলো আপনারা এক্সপ্লোর না করলে জানতেই পারবেন না। এই যে সানরাইজ দেখছেন, সূর্য ওখানে রয়েছে মাথার ওপর, তার নিচেই রয়েছে তিস্তা। কিন্তু তিস্তা নদী সূর্যের আলোয় পুরো অরেঞ্জ হয়ে গেছে এই টাইমে। মানে শিটংয়ের কমলালেবু কি দেখবেন, তিস্তাকে দেখলেই মনে হবে আসল কমলা। পাহাড়ের একদম উপর দিকে এই একটাই বাড়ি রয়েছে। দাদার মুখে শুনলাম এই বাড়িতে নাকি 2-3 মাস আগেই একটা চিতা এসেছিল, এনাদের বাড়ির কুকুরটাকে ধরে নিয়ে চলে গেছিল। এখানে একটাই বাড়ি, আর কোনো বাড়ি নেই। আর একটু হেঁটে গেলে জঙ্গল, আর 4-5টা জঙ্গল, আর একটু হেঁটে গেলে মহাজিরাম টি গার্ডেন। ये घर पे रहते हो, इतना ऊपर डर नहीं लगता? नहीं। चीता आया था सुना? हाँ इधर आया था, वो डॉगी है ना हमारा पालतू कुत्ता, हाँ। उसको लेके गया। अच्छा, कितने दिन पहले? वो बहुत महीने हो गए, 6-7 महीने हो गए वो। अच्छा, तुम लोग देखे थे? हाँ देखा था। नहीं वो इंसान देख के वो अटैक नहीं करता है। अच्छा। बहुत बहुत बार देख गए हैं ना अभी तक, वो अटैक नहीं करता है अभी तक। अच्छा अच्छा। इधर बहुत टूरिस्ट लोग देख गए इधर। আমাদের হোমস্টের একদম সামনেই রয়েছে এই মনেস্ট্রি। খুব পরিষ্কার পরিচ্ছন্ন, শান্তিময় আর ভক্তিময় স্থান এটি। যদি আপনারা বাইরে কোথাও নাও যান, এখানে এসে অনেকক্ষণ বসতে ভালোই লাগবে। চলো এনাদের কিচেনটা আমরা দেখে নিই। এই যে গ্যাসেও রান্না হচ্ছে, আর তার সাথে সাথে এখানে মাটির উনুনেও রান্না হয়। দিদি এখন জল গরম করছে। এই ভাই রান্না বান্না করে, বেশ ভালো রান্নার টেস্ট। আমাদের এই 2 দিন খুব ভালো করে আপ্যায়ন করেছে। ক্যাম্পিংও করাও তো? হ্যাঁ আমরা ক্যাম্পিং করাই। আচ্ছা, কোথায় কোথায় হয়, কিরকম কি প্রসেস আছে? ক্যাম্পিং আমরা এখানে করাই আর রিভার সাইডেও করাই। আচ্ছা। তো ক্যাম্পিংয়ের প্রসেস বলতে এই টেন্টে মোটামুটি আমাদের গ্রুপ আছে ছোটোখাটো, 2জনও আছে, ধরো লাস্ট আমাদের ছিল 100 পিপলের গ্রুপ ছিল। আচ্ছা, ওটা কি রিভার সাইড হয়েছিল? হ্যাঁ রিভার সাইড হয়েছিল। আচ্ছা, কোন রিভারের কাছে করা তোমরা? ওটা বালাসন রিভারের কাছে। আচ্ছা আচ্ছা। আর এখানেও করাই মোটামুটি এই বর্ষার সময়তে তো বন্ধই থাকে প্রায়, কারণ বর্ষার সময় রিভার সাইডে করাটা খুব রিস্ক। ওই জন্য আমরা এই সাইডে করাই তখন। আর ঠান্ডার সময় তো এখানেও করতে পারে, কোনো অসুবিধা নেই, বা রিভার সাইডেও হতে পারে। আচ্ছা। তো এখানে কাঞ্চনজঙ্ঘা ভিউ আর হাইকিং করানো হয় এখান থেকে অ্যাক্টিভিটিসের মধ্যে। এখান থেকে ওই ফরেস্টে যাওয়া যায়, সেঞ্চল ফরেস্টের নিচে, আর নাহলে এখান থেকে চটকপুর যাওয়া যায় ট্রেক করে। আচ্ছা। আর ক্যাম্পিং করতে গেলে কি যোগাযোগ, মানে কার সাথে যোগাযোগ করতে হবে? ক্যাম্পিংয়ের জন্য ওই আমার সাথে, নাহলে সিজানা দিদির সাথে যোগাযোগ করুন, কন্ট্যাক্ট নাম্বার আপনারা দিয়ে ঠিক দেবেন। আছে, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আজকে দ্বিতীয় দিন সকালবেলা আমরা এখন শিলংয়ের কিছু সাইট সিইং করতে যাব। তো এখান থেকে সাইট সিইং করতে গেলে আপনারা সিজনাদির সাথে কথা বলুন, গাড়ি বুক করে দেবে। এটা 3.5 থেকে 4 এরকম পরে সাইট সিইং এর জন্য, এরকমই এখনকার রেট। এবার এটা সিজন অনুযায়ী বাড়া কমা তো থাকেই। এখন আমরা এগিয়ে যাব, দেখবো সাইট সিইং গুলো। আমরা এখন এলাম শিলংয়ের সবথেকে পুরনো মনেস্ট্রি দেখতে। এটি একটি ঐতিহাসিক ভক্তিময় স্থান, যার পরিবেশ শান্ত, রঙিন প্রার্থনার পতাকা আর কাঞ্চনজঙ্ঘার দৃশ্য। গুরু রিনপোচে এবং বুদ্ধের মূর্তি ধারণের জন্য পরিচিত এবং স্থানীয় লেপচা বৌদ্ধ সম্প্রদায়ের কেন্দ্রবিন্দু। আমরা এখন রয়েছি আপার শিটংয়ে, একদম পুরনো একটা মনেস্ট্রিতে, যেটা মাটি আর স্টোন দিয়ে তৈরি হয়েছিল প্রায় 200 বছর আগে। 1800 সেঞ্চুরির দিকে এটা তৈরি হয়েছিল। আর এর ভেতরে 13খানা ধর্মীয় বই রয়েছে, যেই বইগুলো লোকাল যে গ্র্যাস রয়েছে আর কালার এসব দিয়ে লেখা হয়েছিল। আর এখানে এখনো বুদ্ধ পূর্ণিমার সময় 3 দিন ধরে পুজো হয়। আর এটা 2016 থেকে 2018 দিকে রেনোভেট করা হয়েছে। ভীষণ একটা আপনার ভক্তিময় ফিলিংস আসবে।
হলো কক্ষের ভেতরটা, যেখানে বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে আর দেওয়ালগুলোতে বিভিন্ন ধরনের ছবি আঁকা আছে। এই স্থানটি ধ্যানের জন্য একদম আদর্শ। 200 বছরের পুরনো। বৌদ্ধ মনেস্ট্রি থেকে বেরিয়ে এসে রাস্তার বিপরীত দিকেই রয়েছে এই শিটং ভিউ পয়েন্ট। আমরা আবার বেরিয়ে পড়লাম আজকের দিনের দ্বিতীয় গন্তব্যের দিকে। এই জায়গাটির নাম নামথিং পোকরি। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে ভিডিওটি দেখতে থাকুন। এই জায়গায় আসার জন্য কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। এখানে এই পাইন বনের মধ্যে দিয়ে বেশ খানিকটা উপরে চলে গেলে একটা শিব মন্দির রয়েছে। জায়গাটি খুবই শান্ত আর মনোরম। এটা নামকিন পোকরির একদম ওপরে একটা শিব মন্দির। নামকিন পোকরি মূলত বিখ্যাত তার কারণ হচ্ছে এখানে হিমালয়ান যে বিরল প্রজাতির বিভিন্ন ধরনের উদ্ভিদ এবং প্রাণী আছে তার জন্য। আর তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে হিমালয়ান স্যালামান্ডার। এটার জন্য এই জায়গাটা বিখ্যাত। এখানে একটা লেক আছে যেটাকে নামকিন পোকরি লেক বলা হয়। সেই লেকটায় বর্ষাকালে জল থাকে। বর্ষার আশেপাশে আসলে এখানে লেকটা সুন্দরভাবে দেখা যায়। এখন পুরো শুকনো, আর ওর ভেতর দিকে ঢুকতে দেওয়া হয় না। আর পুরোটা পাইন ফরেস্টের ভেতরেই এই লেকটা। আর একটু এগিয়ে গেলে উপরে এই শিব মন্দিরটা। আপনারা যখন শিটং বেড়াতে আসবেন তখন এই জায়গাটা অবশ্যই ঘুরতে আসবেন, ভালো লাগবে। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটা হচ্ছে চারিদিকে সিংকনা গাছ। এটা সিংকনা বন বা সিংকনা প্ল্যান্টেশন বলা হয়, যেটা নামকিন পোকরির মধ্যেই রয়েছে। এটাই হলো সেই পাইন ফরেস্ট নামকিন পোকরির। এটাই হচ্ছে সেই লেক যেখানে জল থাকে, কিন্তু শীতকালে পুরো শুকনো থাকে। এরপর চলে এলাম আজকের দিনের তৃতীয় গন্তব্যে। আমরা এখন এলাম অহলদারা ভিউ পয়েন্টে। এখানে যাওয়ার জন্য পার পার্সন 20 টাকা করে টিকিট কাটতে হয়। আর গেটে ঢোকার সময় গাড়ির জন্য চার্জ লাগে 50 টাকা। এই অহলদারা ভিউ পয়েন্ট থেকে রোদোজ্জ্বল দিনে গ্যাংটক, কালিম্পং, তিনচুলে, আলগারা, বাগোড়া এই সব জায়গাগুলো স্পষ্টভাবে দেখা যায়। এই অহলদারা ভিউ পয়েন্ট থেকে ওই দিকে তিস্তা নদীও খুব স্পষ্টভাবে দেখা যায়। অহলদারা ভিউ পয়েন্টের অন্যতম প্রধান আকর্ষণ হলো এই জায়গাটি, যেটাকে দেখলে মনে হয় অনেকটা রবীন্দ্রনাথের মুখ। এখন চলেছি শিটং এর সেই জায়গায় যেটা দেখতে সবাই শিটং এ আসে, যার থেকে নাম হয়েছে অরেঞ্জ ভ্যালি, সেই অরেঞ্জ গার্ডেন দেখতে। আমি এখন দাঁড়িয়ে আছি শিটং এর অরেঞ্জ গার্ডেনে। এই গার্ডেনটা ভীষণ সুন্দর, এখান থেকে কাঞ্চনজঙ্ঘাও দেখতে পাওয়া যায়। আর এই বাগানটা একদম ঘন, আর প্রত্যেকটা গাছে কমলালেবু হয়ে রয়েছে। যেই গাছ অনেকটা বয়স হয়ে গেছে, অল্প পাতা, সেখানেও কমলালেবু হয়েছে। আর শিটং আসতে গেলে কমলালেবু দেখার জন্য বেস্ট টাইম হচ্ছে অক্টোবর থেকে জানুয়ারি। তবে ডিসেম্বর জানুয়ারিতে এখানে কমলালেবু খুব সুন্দর দেখতে পাওয়া যায়। আর এখানে ঢোকার জন্য প্রত্যেকটা যে বাগান রয়েছে সব জায়গাতেই 50 টাকা করে এন্ট্রি ফ্রি লাগে। আর এখানে যে কমলালেবুর বাগানগুলো রয়েছে এগুলো যার যার পার্সোনাল বাড়িতে ফার্মিং হয়। এই হলো মংপুতে অবস্থিত রবীন্দ্র ভবন। এটা একটা মিউজিয়ামও। ভেতরের দিকে এগিয়ে যাই, দেখি কি আছে। এই মংপুতে
রবীন্দ্র মিউজিয়ামের মেন যে আকর্ষণটা রয়েছে না, সেটা হচ্ছে এই ট্রি হাউসটা। এটা কিন্তু অসাধারণ, একটা গাছের মধ্যে দেখুন বাড়ি, যেটা ট্রি হাউস। এবার চলুন মিউজিয়ামে প্রবেশ করা যাক। এখানে প্রবেশ করতে গেলে 5 বছরের উপরে টিকিট লাগে, পার পার্সন 25 টাকা। এই হলো মংপুতে রবীন্দ্রনাথের যে বাড়িটি রয়েছে, সেই রবীন্দ্র মিউজিয়াম বা রবীন্দ্র ভবন। এই রবীন্দ্র ভবনের কিন্তু একটা ইতিহাস রয়েছে, সেটা হচ্ছে গিয়ে বিখ্যাত সিংকনা বিশরদ ডক্টর মনমোহন সেনের স্ত্রী মৈত্রী দেবীর আমন্ত্রণে রবীন্দ্রনাথ ঠাকুর 1938 থেকে 39 সালে গ্রীষ্মকালে এখানে এসে বেশ কিছুদিন ছিলেন, আর তার সেই স্মৃতি বিজড়িত স্থানটি এখন মিউজিয়ামে পরিণত হয়েছে। এই মিউজিয়ামের ভেতরে রয়েছে রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত বিভিন্ন ধরনের জিনিস। আবারও বেরিয়ে পড়লাম। টঙের পথে যেতে যেতে রাস্তার মাঝে যে নাটকীয়তা আছে না, যেন মনে হচ্ছে পাহাড় আমাদের নীরবেই রাস্তা দেখিয়ে নিয়ে চলেছে। এখন চলেছি আজকের দিনের শেষ গন্তব্য যোগীঘাট ব্রিজে। এখন আমরা চলে এলাম যোগীঘাট ব্রিজে, যেটা শিটং যাওয়ার পথে পড়ে। আমরা মংপু হয়ে, দার্জিলিং থেকে মংপু হয়ে শিটং এর দিকে যাচ্ছি, তো যোগীঘাট ব্রিজটা মাঝে পড়বে। এটা ভীষণই আকর্ষণীয় একটা জায়গা, আর এখানে অনেকেই আসে সাইট সিইং করতে যারা শিটং এ থাকে। জায়গাটা খুবই সুন্দর, খুব সুন্দর ফটোজেনিক, আর নিচ দিয়ে নদী বয়ে চলেছে। এখানে আসলে আপনাদের বেশ সুন্দর লাগবে, অনেকটা সময় কাটবে। আর এই হচ্ছে নদী, যেটা দারুণ লাগছে দেখতে। এটি হলো পুরনো ভাঙা সেতু। নতুন সেতু তৈরির আগে এই কাঠের সেতু দিয়েই যাতায়াত করা হতো। আমরা ব্রিজের ওপর থেকে যেই নদীকে বয়ে যেতে দেখছিলাম, এখন তার কাছেই চলে এসেছি। এইখানে আপনারা যেতে পারেন, সুন্দর নদীকে বয়ে যাওয়ার পাশে বসে ছবি তোলা, সময় কাটানো, খুব ভালো লাগবে। এইখানকার জল কাচের মতো স্বচ্ছ। সাইটসিং শেষ করে আমরা হোমস্টেতে ফেরার পথ ধরলাম। আজকে দ্বিতীয় দিনের দুপুরের খাবারে রয়েছে ভাত, আর রয়েছে ডাল, পাঁপড় ভাজা, আলু ভাজা, রাই শাক, আর রয়েছে চিকেন, আর এখানে সয়াবিন ফ্রাই। খাওয়া দাওয়ার পর হোমস্টেতেই বিশ্রাম নিয়েছিলাম, আর কোথাও বেরোইনি। সন্ধ্যাবেলা স্ন্যাক্সে রয়েছে চা আর পাহাড়ি স্পেশাল মোমো। শিটংয়ে আমরা যে রুমে রয়েছি, সেখানেও এরকম দরজা খোলার পরেই বাইরে আপনি দেখতে পাবেন এইরকম কাঞ্চনজঙ্ঘা। আপনাকে সুপ্রভাত জানানোর জন্য সকাল সকাল হাজির হয়ে যাবে। পাইন গাছের ফাঁক দিয়ে আলো আসছে, আর সেই আলো যেন গরম চায়ের এই তৃপ্তিকে আরো বাড়িয়ে দিচ্ছে। এখন যাচ্ছি আমি পাইন ফরেস্টে। এটার রাস্তাটাও যথেষ্ট অ্যাডভেঞ্চারাস, আর চারিদিকে পুরো পাখি, পোকামাকড়ের ডাক, পিওর নেচার। যাই দেখি ওপরে কি আছে। কিছুটা পেহেলগামের যে ছবিগুলো আমি দেখেছিলাম, আর সবাই যে মিনি পেহেলগাম এসব বলে, অনেকটা ওরকম ফিল আসছে। অসাধারণ, ওয়াও।
অসাধারণ। এখানে আমি 4-5টা হরিণকে দৌড়ে যেতে দেখলাম, কিন্তু ক্যামেরা বন্দি করতে পারিনি। পাইন বনের ভেতর দিকে একটা জায়গা রয়েছে, এটাকে ড্রাই লেক বলছে। দেখেও বোঝা যাচ্ছে এখানে লেকের মতোই ছিল, ধার করা রয়েছে। এখানে হিমালয়ান স্যালামান্ডার পাওয়া যায়। জঙ্গল পেরিয়ে ওপরটাতে আসলে এখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, যেখান থেকে নিচে মহলদিরাম টি গার্ডেন যে জায়গাটা আর দূরে মহানন্দা নদী রয়েছে সেটাও দেখতে পাওয়া যায়। অফবিট আমার এই কারণেই ভালো লাগে, যেখানে ভিড়ভাট্টা কম আর অনেক কিছু এক্সপ্লোর করা যায়, নেচারের খুব কাছাকাছি আসা যায়, যেখানে মনটা শান্ত হয়ে যায়, সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। একটু কষ্টকর রাস্তা, কিন্তু বেশ ভালো লাগে। ভিড়ভাট্টা, হই হট্টগোল, টুরিস্টদের ভিড় থাকে না, আর নেচারের কত কাছে আসা যায়। এখানে অন্য কোনো হোমস্টে থেকে কোনো গাইড হয়তো আসে না, তাই ট্যুরিস্টরাও এখানে আসে না। এখানে যে দেবাশিস দা রয়েছে, সে অনেকদিন ধরে এখানে রয়েছে। সে সৃজনাদির হোমস্টের যখন ট্যুরিস্ট আসে, নিয়ে যখন আসে, ওনার মুখেও শোনা যে এখানে সেরকম একটা ট্যুরিস্ট কেউ আসে না। তো জায়গাটা ভীষণই ভালো। আর সৃজনাদির হোমস্টেতে থাকলে এখানকার লোক আছে যারা গাইড করে এই জায়গাটা নিয়ে আসবে, সুন্দর জায়গাটা আপনারা দেখতে পারবেন। আজ আমার নর্থ বেঙ্গল ট্যুরের শেষ দিন। ব্রেকফাস্ট করেই আমি বেরিয়ে যাব কলকাতার উদ্দেশ্যে। চলুন দেখে নিই আজকের ব্রেকফাস্টে কি আছে। আজকের ব্রেকফাস্টে রয়েছে পরোটা, আর রয়েছে আলুর তরকারি, আচার, ডিম পোচ আর আমার চা। যেহেতু আমাদের রাতের ট্রেন, তাই শিটং থেকে এনজেপি যাওয়ার পথে আমরা দু একটা সাইট সিন করে নেব। আমি এখন এলাম শিবখোলায়, যেটা আজকে আমার যাওয়ার পথে একটা সাইট সিং এর মধ্যেই পড়ছে। এখানে ভীষণ স্বচ্ছ জল দেখতে পাওয়া যায়, দেখি গিয়ে কেমন। এই হলো শিবখোলা। এইখানকার পরিবেশ এতই সুন্দর যে যতই বলবো কম পড়ে যাবে। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না, এই এত স্বচ্ছ জল, এত সুন্দর তার পরিবেশ, এরকম একটা জায়গায় এসে মানুষ পিকনিক করে, সময় কাটায়, খুব ভালো কথা। কিন্তু এখানে এসে খাবারের প্যাকেট, জলের বোতল, প্লাস্টিক, চিপসের প্যাকেট, এত কিছু ফেলে নোংরা করে রেখে যায়। ইচ্ছা করে সুন্দর জায়গাটাকে এরকম নোংরা করতে। তাই আপনাদের কাছে অনুরোধ, আমি পুরো নর্থ বেঙ্গল ট্যুরে এর আগেও বিভিন্ন জায়গায় দেখেছি যেখানেই ট্যুরিস্ট যায় নোংরা করে আসে। আপনারা ঘুরতে আসুন, যে খাবারগুলো খাবেন বা সময় কাটাবেন একটা বড় প্লাস্টিকে করে নিয়ে চলে যান, তারপর যেখানে ডাস্টবিন আছে বা নোংরা ফেলা হয় সেখানে গিয়ে ফেলুন। প্লিজ পরিবেশকে নোংরা করবেন না। এখনও এখানে প্রজাপতিরা উড়ে বেড়াচ্ছে, স্বচ্ছ জল আছে, আর কয়েক বছর পর আর কিছুই থাকবে না। ভবিষ্যৎ প্রজন্ম কি দেখবে এখানে এসে? শিবখোলার পাশেই রয়েছে এই মন্দিরটি। তো আমরা এই মন্দিরেও কিছুক্ষণ সময় কাটিয়ে নিয়েছিলাম ভগবানের দর্শন করে। অবশেষে চা বাগানের পাশ দিয়ে যেতে যেতে রাস্তায় ময়ূর দর্শন করে আমাদের নর্থ বেঙ্গল ট্যুরটা বেশ সুন্দরভাবেই শেষ হয়েছিল। অনাকাঙ্ক্ষিতভাবে রাস্তার পাশে বসে থাকা এই ভাইটিকে গান গাইতে দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতি, পরিবেশ আর পাহাড়ের মানুষ একসাথে আমাদের গান গেয়ে বিদায় জানাচ্ছে। শিটং নিয়ে ভিডিও আপনারা আগেও দেখেছেন, কিন্তু আশা করছি ভবঘুরে মন আপনাদেরকে আলাদা করে শিটংকে তুলে ধরতে পেরেছে। তাই যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভবঘুরে মনের পাশে থাকবেন।
আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি আপনাদের মনের কাছের হয়ে থাকলে, উপকৃত হয়ে থাকলে শেয়ার করে দেবেন, লাইক করে দেবেন আর কমেন্ট দিয়ে আমাকে উৎসাহ জানাবেন। ধন্যবাদ।